ভাবে অভিযোগ আসে যে রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলা, কোন কোন ক্ষেত্রে যে সেরকম হয় না তাও নয়, কিন্তু এই মামলা সহ অন্যান্য মামলার ক্ষেত্রে আমাদের যে বক্তব্য, আমরা যে আইনের শাসনের কথা বলি, আমরা যে সুশাসনের কথা বলি, মামলা যেই করুক, মামলা যার নামেই হোক, আইনের শাসন বা আইনের প্রয়োগ যেন সঠিকভাবে হয়, যার বিরুদ্ধে মামলা তিনি যেন আইনের শাসনের সুযোগ পান, আইন অনুযায়ী যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অথবা ব্যবস্থা নেওয়া না হয়, আইনটি যেন সঠিকভাবে প্রয়োগ হয়, এটি আমাদের এই জায়গাটিতে বক্তব্য। কারণ মামলাটি চলছে, এর বাইরে আমাদের খুব বেশি কিছু বলার সুযোগ নেই। আরেকটি সংবাদ তো আমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হাঙ্গেরি যাচ্ছিলেন তখন তার উড়োজাহাজটি জরুরি অবতরণ করে এবং সেটি নিয়ে তদন্ত হয়েছে। একটি তদন্তের প্রতিবেদন অনুযায়ী 6 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আমরা গতদিন দেখেছি। আমরা আজ সংবাদপত্র শিরোনামে দেখতে পাচ্ছি যে আরো তদন্ত হবে এবং দায়ী আরোদের বিরুদ্ধেও অন্যদের দায়ী পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটি তদন্তে 6 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি আমরা দেখছি। আরো সম্ভবত এটি ছাড়াও আরো সম্ভবত 3টি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তারা রিপোর্ট দিবে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর জীবন কেন্দ্রিক এই বিষয়, সুতরাং এই জায়গাটিতে তদন্ত হবে, সেটি প্রত্যাশিত। আমার এখানে বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা এবং আমাদের যে বিমানবন্দরগুলো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্য যে বিমানবন্দরগুলো আছে, আমাদের প্রথমে যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে আসি, বাংলাদেশ বিমান জন্মের পর থেকে আজকে পর্যন্ত কোনোদিনই সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা রকমের অভিযোগের মধ্যে চোরাচালানের সাথে সম্পৃক্ত হিসেবে বিমানবন্দর ব্যবহার হয়, আমাদের উড়োজাহাজ ব্যবহার হয়, আমাদের বিমানের ক্রু থেকে শুরু করে ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে এটার অভিযোগ আছে। এই যে সমস্ত রুটে বিমান চলা উচিত না সেই সমস্ত রুটে চলে, বিমান ইচ্ছে করে অকেজো করে রাখা হয়, মেরামতের নামে কোটি কোটি টাকা লোপাট হয়। অর্থাৎ বলতে চাইছি যে বাংলাদেশ বিমান যেভাবে চলার কথা সেভাবে কোনোদিনই চলেনি। গাফিলতি আছে, চুরি আছে, অনিয়ম আছে, দুর্নীতি আছে। পাশাপাশি বিমানবন্দরগুলো একেবারেই অরাজকতার একটি স্বর্গ। সেখানে পৃথিবীর এমন কোন এয়ারপোর্ট নেই যে এয়ারপোর্টে একজন যাত্রীর লাগেজ আসতে 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। লাগেজ চুরি হওয়া আমাদের এখানে একটি নিয়মিত বিষয়। মধ্যপ্রাচ্য বা ভারত বা কলকাতা থেকে আসা যাত্রীদের সঙ্গে আমাদের কাস্টমস কর্মকর্তারা সব যাত্রীর সঙ্গে এক ধরনের চোরাচালানি হিসেবে ধরে নিয়ে তাদের সঙ্গে আচরণ করেন। এই যে মানসিকতা, এই জিনিসগুলোর পরিবর্তন হওয়া দরকার। এ যাবৎকালে এই জিনিসগুলো কখনো বড় করে আলোচনায় আসে না, তার কারণ যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই ওইভাবে আলোচনায় আসে না। এখন প্রধানমন্ত্রীর যে উড়োজাহাজে ছিলেন সেই উড়োজাহাজের একটি নাট ঢিলে হয়ে যাওয়ার কারণে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, এটি দুর্ঘটনার ঘটানোর চেষ্টা নাকি এটি অবহেলা, সেটি নিয়ে তদন্ত হবে। এখানে আমার বক্তব্য খুব পরিষ্কার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর উড়োজাহাজে এরকম একটি ঘটনা ঘটেছে, সেই কারণে ঘটনাটি যাই হোক, এটা যদি গাফিলতিও হয়ে থাকে, এটি তদন্ত হওয়া উচিত স্যাবোটাজের মর্যাদা দিয়ে, স্যাবোটাজের গুরুত্ব দিয়ে। দৈনিক ইত্তেফাকের শিরোনামটি আমরা যদি দেখি সেরকমই বলা হয়েছে যে নাশকতার চেষ্টা। এই শিরোনাম ইত্তেফাক কিসের থেকে করেছে আমি পুরো জিনিসটা এখনো পরিষ্কার নয়। তো আমার বক্তব্য আবারও বলি, যদি এটি শুধুমাত্র গাফিলতিও হয়ে থাকে তবুও এটিকে শুধু গাফিলতির গুরুত্ব দিয়ে দেখা উচিত না, এটিকে প্রধানমন্ত্রীর জীবন কেন্দ্রিক ষড়যন্ত্র হিসেবেই দেখা উচিত। কারণ এত বড় গাফিলতি করার পরে কেউ শুধুমাত্র চাকরি যাওয়া, শুধুমাত্র বরখাস্ত শাস্তি হতে পারে না, এর দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। আর এই ঘটনাটি কেন্দ্র করে আমাদের বিমান, ধরেন এর আগে একবার 2008 সালে টাইম ম্যাগাজিনে একটা সংবাদ প্রকাশিত হয়েছিল বাংলাদেশ বিমান নিয়ে, বা সেখানে বলা হয়েছিল পৃথিবীর নিকৃষ্টতম বিমান সেবা সংস্থার নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবং হিথ্রো এয়ারপোর্টে যতগুলো ফ্লাইট যায় সেখানে হিসেব করে তারা দেখিয়েছিল প্রতিটি ফ্লাইট গড়ে 3 ঘন্টা লেটে পৌঁছায়, গড় হিসেব করে দেখিয়েছিল। এই যে বিমান যে এইভাবে চলে, এবং আমরা নতুন 4-5টি এয়ারক্রাফট কিনলাম, উড়োজাহাজ কিনলাম, সেগুলো ইতিমধ্যেই নষ্ট হতে শুরু করলো, সেগুলো নাট ঢিলে হয়ে যায়, সেগুলো ঠিক মতো চলে না। এই যে নানা রকমের অভিযোগে জর্জরিত হতে থাকলাম। এখন প্রধানমন্ত্রীর উড়োজাহাজের এই অভিযোগকে কেন্দ্র করে সামগ্রিকভাবে পুরো বিষয়টি আলোচনা হওয়া দরকার, এবং আলোচনার ভিত্তিতে এখন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটা সিস্টেমের মধ্যে আনা দরকার। 14টি এয়ারক্রাফট আমাদের, তার মধ্যে 3টি 4টি সবসময় নষ্ট থাকে। এই 8টি বা 10টি বা 11টি এয়ারক্রাফটের জন্য এই 5-7 হাজার কর্মচারী আদৌ দরকার আছে কিনা, এই জায়গাগুলো সহ সামগ্রিক বিষয়টি তদন্তর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। আমি এই কথা বলে শেষ করি, এবারের তদন্তটি যেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর এই উড়োজাহাজ, যে উড়োজাহাজটিতে ছিলেন সেই উড়োজাহাজ কেন্দ্রিক আলোচনার মধ্যে না থাকে, সেটি আলোচনা হোক, সঙ্গে সঙ্গে যোগ করা হোক সামগ্রিকভাবে বিমানের ব্যবস্থাপনা, সামগ্রিকভাবে বিমানের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কর্তব্য, তাদের দায়িত্ব, তাদের অনিয়ম, দুর্নীতি ব্যবস্থাপনা যেন আলোচনার মধ্যে আনা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার তিনি বাংলাদেশ সফরে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি দেখা করেছেন, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। শিরোনামে যেটি দেখেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশকে সন্ত্রাসের একটি জায়গা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না, এরকম কথা বলেছেন। তার মানে সন্ত্রাস, আন্তঃসীমান্ত বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যে অন্য রাষ্ট্রের বিদ্রোহীদের, অন্য রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না, এটি বাংলাদেশের বর্তমান সরকারের নীতি, এবং সেই নীতি অনুযায়ী বিশেষ করে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী যারা ছিল তাদেরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় বা ঘাঁটি করতে দেয়া হয় না। এটা মোটামুটি ভাবে স্বীকৃত একটা ব্যাপার, এটা ভারতও জানে। সেই কথাটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী আরেকবার নিশ্চিত করেছেন। এখানে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, বাংলাদেশের অস্ত্র ক্রয়, আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ, নৌবাহিনীর প্রশিক্ষণ, এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো প্রস্তাবনা আছে, যে কথাগুলো এখনো আলোচনা হয়েছে, বাট পুরোপুরিভাবে কি আলোচনা হয়েছে সেটা আমি এখনো জানি না। সফরের শেষে হয়তো প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা সেই বিষয়টি হয়তো জানবো। এগুলো ভারতের দিক থেকে বিষয়। বাংলাদেশের ক্ষেত্রে কিছু বিষয় আছে, তার মধ্যে খুব স্পর্শকাতর কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি জানি না প্রতিরক্ষা মন্ত্রীর কাছে বাংলাদেশ এই আলোচনাগুলো তুলবে কিনা। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়, অত্যন্ত অহেতুক কারণ দেখিয়ে, অত্যন্ত লঘু কারণ দেখিয়ে প্রতিনিয়ত যে বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়, আমাদের প্রত্যাশা থাকবে, বাংলাদেশের নাগরিক, একজন নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে, ভারতের বিচ্ছিন্নতাবাদী, ভারতের স্বার্থ পরিপন্থী কোনো কাজ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করতে দেয়া হবে না। এই যে বাংলাদেশের নীতি, বাংলাদেশ তার এই নীতিতে অটল থাকবে। একই সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের এইভাবে গুলি করে হত্যা করবে না, এটি ভারত অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে যে করা হবে না, কিন্তু সেই প্রতিশ্রুতিটি ভারত রাখেনি। প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আমার প্রত্যাশা থাকবে যে এই দাবিগুলো তুলে ধরা, যাতে বাংলাদেশের মানুষ ভারতীয় বাহিনীর হাতে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে গুলিতে হত্যাকাণ্ডের শিকার না হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়েও শিরোনাম রয়েছে। মাঝখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ফিলিপিন্স থেকে রিজার্ভ ব্যাংক টাকা ফেরত দেবে না, সেরকম শিরোনাম আমরা দেখেছিলাম। আজ আমরা দেখতে পেয়েছি যে না, ফেরত পাওয়ার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী, এবং আবারও সিনেট কমিটির শুনানি করতে, প্রয়োজনে আবারও সিনেট কমিটির শুনানি করতে ফিলিপিন্সকে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশের কৌশলটি হচ্ছে ফিলিপাইনের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশ গুলি করতে চেয়েছিল, এবং এই গুলিটি বেশ কিছুদিন ধরে বাংলাদেশ করছিল। এই গুলির এক পর্যায়ে এসে বাংলাদেশের কৌশলটি আর কাজ করছে না। সেটির কারণ হচ্ছে এই চুরির ঘটনাটি যখন ঘটেছে তারপর থেকে যদি আমরা ঘটনাক্রম যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব ফিলিপাইনের দিক থেকে ফিলিপাইন এই ধরনের অর্থ চুরির একটি ক্ষেত্র বা একটি জায়গা ফিলিপাইন এই কাজটি করতে চায়নি, এই দায়টি নিতে চায়নি। সে কারণে তারা সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের ধরে এনেছে, গ্রেপ্তার করেছে, জেরা করেছে, তাদের সিনেটে দিনের পর দিন শুনানি করেছে, আলোচনা করেছে, কিছু টাকা উদ্ধার করেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। আর বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ শুধু কথা বলেছে, বাংলাদেশ শুধু কথা দিয়ে সবকিছু করে ফেলতে চেয়েছে। বাংলাদেশ ওই অর্থে তেমন কোনো উদ্যোগ নেয়নি। একটি তদন্ত কমিটি করেছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সময়ে, জমা দেওয়ার পরে 2-3 করে সেই রিপোর্ট প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে, এবং সর্বশেষ বলা হয়েছে যেহেতু অর্থ পাওয়া যাচ্ছে সেই কারণে এখন তদন্ত রিপোর্টটি প্রকাশ করা হচ্ছে না, দিন তারিখ উল্লেখ করার পরেও। এইখানেই বলছি যে ফিলিপাইনের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশ গুলি করতে চেয়েছে বারবার, এবং এটি বাংলাদেশের একটা ভুল নীতি হয়েছে। কারণ ফিলিপাইন দেখেছে যে বাংলাদেশ তদন্ত করেছে, বাংলাদেশ তদন্ত করে সেই তদন্ত রিপোর্টটি প্রকাশ করছে না, কি কারণে অর্থ চুরি হয়ে গেল, কোন কারণে অর্থ চুরি হয়ে গেল, কোন প্রক্রিয়া চুরি হয়ে গেল, এর সঙ্গে বাংলাদেশের কারা সংশ্লিষ্ট, বাংলাদেশ এই জায়গাটিতে কিছু প্রকাশ করছে না, কিন্তু বাংলাদেশ শুধু ফিলিপাইনের উপরে চাপ দিচ্ছে। এই জায়গাটিতে বাংলাদেশ এখন যেমন একটা জায়গাতে এসেছে, এখন বাংলাদেশ
বাংলাদেশকে এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করতে হবে এবং প্রকাশ করলে বাংলাদেশের ভেতর থেকে কারা জড়িত, বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে কারা জড়িত, তাদের নাম পরিচয় প্রকাশ করে যদি তাদের বিরুদ্ধে অবস্থা নেওয়া হয়, তখন ফিলিপাইনের সঙ্গে কথা বলা বাংলাদেশের জন্য আরো সহজ হবে। আর আপনি যে কথাটি বললেন, আগে আমরা শুনেছিলাম যে রিজার্ভ ব্যাংক আর কোনো অর্থ ফেরত দিবে না, এখন বলা হচ্ছে যে না, তারা ফেরত দেওয়ার ব্যাপারে সহায়তা করবে। খবরটা এটাই সঠিক যে তারা সংবাদ টাকা ফেরত দিবে না, এই খবরটাই সঠিক, এবং তারা সহায়তা করবে এটাও সঠিক। দিতেই হবে, ফেরত দিতেই হবে। এটা আসলে বাংলা আমি জানি না ঠিক, বাংলাদেশ তদন্ত না করে, বাংলাদেশ নিজে তো এখনো কোনো তদন্ত করেনি, বাংলাদেশ কিসের ভিত্তিতে বলছে যে তাদের ফেরত দিতেই হবে? আগে তো বাংলাদেশের তদন্ত করতে হবে, তদন্ত করে সেটি গ্রহণযোগ্য একটা তদন্ত প্রতিবেদন নিয়ে তারপরে তো ফিলিপাইনের কাছে গিয়ে বলতে হবে যে আমরা তদন্ত করে এটা পেয়েছি। বাংলাদেশ তদন্ত করে তো কোনো কিছু প্রকাশ করেনি এখন পর্যন্ত, সুতরাং ফিলিপাইনকে এটি বলার মতো অবস্থায় বাংলাদেশ এই মুহূর্তে আছে বলে আমার কাছে মনে হয় না। আর যেটা বলা হচ্ছে যে ফিলিপাইন অর্থ ফেরত দিবে, বাংলাদেশ অর্থ পাওয়ার ব্যাপারে আশাবাদী, এটা বাংলাদেশ আশাবাদী হতে পারে, কিন্তু বাস্তবে আমি মনে করি না যে সব অর্থ ফেরত পাওয়ার বাস্তবতা বিরাজ করছে। ফিলিপাইন বলেছে আমরা সহায়তা করব, বাংলাদেশ যা করবে সেই কাজে সহায়তা করা হবে। ফিলিপাইন কিন্তু বলেনি যে আমরা অর্থ ফেরত দিব, ফিলিপাইন বলেছে আমরা অর্থ ফেরত দিব না। এখন বাংলাদেশের কোর্টে বল, বাংলাদেশকে তদন্ত রিপোর্ট প্রকাশ করে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, এর সঙ্গে যদি আন্তর্জাতিক কানেকশনের কারো কেউ আবিষ্কার হয়, এর সঙ্গে যদি ফিলিপাইনের কারো যদি বাংলাদেশের সঙ্গে সরাসরি ওই সময়ের সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে সেটিকে ধরা যাবে। নিজেরা তদন্ত করব না, নিজেরা তদন্ত প্রতিবেদন প্রকাশ করব না, আমরা ফিলিপাইনের কাছ থেকে সবকিছু পাবো, তারাই সবকিছু করে দিবে, এই আশা করে থাকাটা সঠিক পথ না। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে শিরোনাম রয়েছে। আমরা জানি যে আরাকান রাজ্যে মিয়ানমারের নিরাপত্তারক্ষী বাহিনী রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, তার জের ধরে আমাদের সীমান্ত দিয়ে অনেক রোহিঙ্গা আশ্রয় প্রার্থী আসতে চেয়েছেন, তাদের আটকানোর চেষ্টা করা হয়েছে, তারপরে অনেকে এসেছেন, এবং সেই পরিস্থিতি নিয়ে নানা রকম শিরোনাম আমরা দেখতে পাই। আমরা সব বিষয় নিয়ে যেরকম রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়ি, সব বিষয় নিয়ে যেরকম আমরা পক্ষে বিপক্ষে আলোচনা করি, সব বিষয় নিয়ে আমরা যেরকম আপনি যা বলবেন আমি তার উল্টোটা বলবো, এই যে নীতি আমাদের বাংলাদেশ চলে এসছে, এই রোহিঙ্গা ইস্যুতেও ঠিক একই রকমের নীতি আমরা দেখছি। সরকারের নীতি যেহেতু রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হবে না বা রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া হবে না, এই কারণে বিরোধী দল একটা নীতি নিয়েছে রাজনৈতিক কারণে যে না, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে। কিন্তু এই রোহিঙ্গা সমস্যাটি যে বাংলাদেশের জন্য কত প্রকট, এই রোহিঙ্গা সমস্যা যে বাংলাদেশের জন্য কত প্রকট হতে পারে, এই বিষয়টি আমাদের বাংলাদেশে আমরা যারা তর্ক বিতর্ক করছি, আমাদের যে সমস্ত রাজনীতিবিদরা এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য জনসভা করছেন, বক্তৃতা করছেন, তারা বিষয়টি অনুধাবন করতে পারছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। দেখেন, মিয়ানমারের যে অঞ্চলটিতে মিয়ানমারের সামরিক বাহিনী 3টি অঞ্চলে মূলত রোহিঙ্গাদের উপর আক্রমণ করছে। মিয়ানমারে যে বাংলাদেশিরা কর্মরত আছে বিভিন্ন এনজিওতে, গুরুত্বপূর্ণ জায়গাতে, তাদের সঙ্গে গত 2 দিনের যে কথা, তার ভিত্তিতে যে 3টি অঞ্চলে আক্রমণ হচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনী আক্রমণ করছে, সেই 3টি অঞ্চলে আসলে কি ঘটেছে, পরিস্থিতি কতটা ভয়াবহ আমরা তার কিছুই জানি না, কারণ ওই জায়গাগুলোতে এখন পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ওই অঞ্চলগুলোতে আমরা পরিস্থিতি যতটা জানছি, পরিস্থিতি আসলে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। সেই মানবিক জায়গা থেকে তাদের আশ্রয় দেওয়ার প্রসঙ্গটি আসতে পারে, কিন্তু বিষয়টি হচ্ছে যে এটি কি শুধুই আশ্রয় দেয়া এবং না দেওয়ার মধ্যে সীমাবদ্ধ? আমাদের জানা আছে, সবাই না জানলেও অনেকেই জানেন যে রোহিঙ্গাদের একটি সশস্ত্র সংগঠন আছে, অস্ত্রধারী সংগ্রামী সংগঠন আছে, সেই সংগঠনটির নাম RSO, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। এই সংগঠনটির অস্তিত্ব বা অবস্থান রয়েছে মিয়ানমার, বান্দরবান, বাংলাদেশ সীমান্তে। আরো কিছু সশস্ত্র সংগঠন আছে যারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, স্বাধীন রাষ্ট্রের জন্য, ভূখণ্ডের জন্য, আরাকান আর্মি সহ নানা সংগঠন আছে। এখন মিয়ানমারের ভেতরে তারা এমন একটি তাণ্ডব চালিয়েছে, এই রোহিঙ্গারা আর মিয়ানমারের ভেতরে থাকতে পারছে না। মিয়ানমারের রোহিঙ্গারা এখন বাংলাদেশের ভেতরে এসে আশ্রয় নিচ্ছে। আমরা এখন বুঝে বা না বুঝে বা বাধ্য হয়ে তাদেরকে প্রায় 7-8 লাখ আশ্রয় দিয়ে ফেলেছি। এখন রোহিঙ্গারা আন্দোলন করছে, তাদের নিজস্ব ভূখণ্ডের জন্য সশস্ত্র সংগ্রাম করছে। এখন এই সংগ্রামটি যে একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের ভূখণ্ড কেন্দ্রিক জায়গাতে পৌঁছে যাবে না, আমাদের নীতি নির্ধারক, আমাদের যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা এই বিষয়টি অনুধাবন করে আলোচনা করছেন না। আমাদের উচিত সরকার, বিরোধী দল একসঙ্গে বসে রোহিঙ্গা ইস্যুতে একমত প্রকাশ করা, আশ্রয় দিব কি দিব না সেই জায়গাতে সিদ্ধান্ত নেওয়া। বিষয়টি এত ছোট নয়, বিষয়টি অনেক বড়, আমাদের রাজনীতিবিদদের বোঝা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক,
আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।